নির্বাচনের আগে আর পরে একটি খেলা হবে বাংলাদেশে। বাংলাদেশের মাঠে একটি খেলা ছাড়া বাংলাদেশ থামবে না, কারণ থামার কোনো উপায় নেই বাংলাদেশের। এখানেই মোড় নিয়েছে নতুন মোড়। নতুন সংবাদটা এখানেই আপনাদেরকে দিচ্ছি। ব্যারিস্টার সুমন্ত মামলা করে ফেলছে, সে নাচর বাংলা। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সরকারের কেউ কোনো কিছু মুখ খোলেন, অর্থাৎ এতে কিন্তু সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা দেশের মানুষ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রধানমন্ত্রী, বলেছেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব। যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে আলোচিত মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম আর প্রতারণা। অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এমনই মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তো দর্শক, রিজভী সাহেব কেন এমন মন্তব্য করেছেন তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, সেটি হলো পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজিরের বিরুদ্ধে উঠে আসা অভিযোগে চরম ক্ষতির সম্মুখে বাংলাদেশ সরকার। তো দর্শক, এই সরকার কেন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা একটু পরেই জানতে চলেছেন। প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিও দেখবেন সেটি হলো দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম। অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য। মিল্টন সমাদ্দারের নামে উঠে আসা অভিযোগ তাহলে কি সত্যি, তা জানতে আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন। তো প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। গোটা দেশের মানুষ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে প্রধানমন্ত্রী, বলেছেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব। প্রধানমন্ত্রী তার লোকদের সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার 29 এপ্রিল দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির 23 নং ওয়ার্ডের উদ্যোগে খিলগা তালতলা প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফা ইয়াসমিন নীলু। রিজভী বলেন, এই দেশে নাকি অনেক উন্নয়ন হয়েছে। প্রতিদিন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রী এমপিরা চিৎকার করে কথা বলতে বলতে তাদের গলায় আলসার হয়ে গেছে। যদি সত্যিকারের উন্নয়ন হয় তবে সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে। তিনি বলছেন যে দেশে যদি সত্যিকার অর্থে উন্নয়ন হয় আর সেই উন্নয়ন হবে মানুষকে কেন্দ্র করে, কিন্তু মানুষের আজকের দুর্দশা, এই অবস্থা দেখে তিনি যা আরো বলছেন, আজ দেশে বৃক্ষ নেই, নদী ভরাট, খাল ভরাট, সব দখল করেছে, তাহলে বৃষ্টি হবে কেন? তাহলে গাছের পাতা থাকবে কেন? গাছে ফল থাকবে কেন? প্রিয় দর্শক, এই কথাটার সাথে আমি একমত। ঢাকা সহ শহরগুলাতে এখন মনে হচ্ছে যে মানুষ থাকার মতন কোনো অক্সিজেন নাই। মানে অক্সিজেনের অভাবে মানুষ, আর যেখানে অক্সিজেন কম হবে সেখানেই বাতাস বা গরম বাড়বে, বাতাস কম হবে। রিজভী বলেন, সমস্ত বিশ্লেষকরা বলছেন কয়লাপুরে বিদ্যুৎ তৈরি করা যাবে না। আপনি প্রধানমন্ত্রী কারো কথা শুনেননি। রিজভী সাহেব বলেছেন, বিশেষজ্ঞদের কথা প্রধানমন্ত্রী শুনেন নাই। এই ব্যাপারে আপনাদের মন্তব্য আমি জানতে চাই। কারণ আপনার লোকেরা টাকা চায়, আপনার লোকদের পকেট ভরা চাই। আপনি আপনার লোকদেরকে সুখে শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। তার পরিণতি কি? আজ 28 দিন যাবৎ ছাত্র শিক্ষক সহ 17 জন মারা গিয়েছে। প্রিয় দর্শক, ইনকিলাব পত্রিকার এই সময়ের ব্রেকিং নিউজটি আপনাদের সামনে আমি কিন্তু পরে শোনাচ্ছি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের সমালোচনা করে রিজভী বলেন, উনি তো অনেক আগেই গণতন্ত্রকে হত্যা করেছেন, এখন সেই গণতন্ত্রকে কেটে কেটে টুকরো করেছে এই সরকার, তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী। এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের উদ্দেশ্য করে রিজভী বলেন, সত্যের পক্ষে আসুন। সাবেক আইজিপি ও ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ও আন্দোলন নিয়ে কত কথা বলেছিলেন। আপনারা যা করেছেন তা পাপের, কিন্তু জবাবদিহিতা করতে হবে। কোথায় কি করেছেন তা রেকর্ড কিন্তু জনগণ রেখেছে, জনগণ জানে। এই যে বেনজির আহমেদ খুবই পাওয়ারফুল লোক ছিল, এখনো আছে। তিনি দায়িত্বে না থাকলেও কিন্তু তিনি খুব পাওয়ারফুল, এবং এই দেশের সবাই জানে তিনি সরকারের অনেক ঘনিষ্ঠজন ছিলেন।
তার ব্যাপারে যখন একটা দৈনিক পত্রিকায় বিশদ করাপশন, ভূসম্পত্তি থেকে শুরু করে অনেক কিছু মালিক তিনি রিপোর্টটা করলেন, তিনি বেশ কিছুদিন চুপ থাকেন। আমাদের দুদক চুপ, আমাদের আদালত চুপ। আদালতও ছোট মোটো তো ইনকোয়ারি মিটিয়ে দিতে পারত, দেয় নাই। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সরকারের কেউ কোনো কিছু মুখ খুলেন। অর্থাৎ এতে কিন্তু সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে, এক। দুই হলো যে এটাতে একটা ব্যাড মেসেজ কিন্তু সারা জাতির কাছে গেছে। যেমন এছাড়াও $1 বিলিয়ন পাচারের রিপোর্ট করেছিল ডেইলি স্টার, এবং একটা ভিভিড ডিসক্রিপশন দিয়ে সেখানে অ্যাপিলেট ডিভিশন বলে দিল যে এটা তদন্ত করা যাবে না, বিচার করা যাবে না এতদিন, তারপরে পারলে দুদক করুক। এটাতে কি মেসেজ পেলেন? অর্থাৎ এই দেশে এই যে অলিগার্ক তৈরি করা হয়েছে কিছু, হ্যাঁ, এদেশে অনেক ব্যবসায়ী খুন করে ফেলে, অনেক ব্যবসায়ী অনেক কিছু করতেছে, কিন্তু কেউ ধরাছোঁয়ার বাইরে। অর্থাৎ এই অলিগার্করা সরকারের কাছে থেকে থেকে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেছে যে তাদেরকে সরকারও কিছু বলতে ভয় পায়, হ্যাঁ, ভয় পায়। তো আমার বক্তব্য হলো যে 2-3টে রিপোর্ট হয়েছে, এটা মাস মিডিয়াতে প্রচুর আলোচনা হয়েছে। তারপরেও সরকার থেকে শুরু করে সরকারি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, হ্যাঁ, হোম মিনিস্টার কথা বলতে পারতো, বিচার বিভাগ তো সুমোটো এটা টেক আপ করতে পারতো, দুদক তো এটা পারতই। দুদক মাঝখানে বলা হয়েছিল, দুদক বললো যে আমরা এটা তো একটা পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করেই তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু পত্রিকার রিপোর্ট একটা ছোট, আপনারা অনেক নিবেদিত করেন, চুনোপুঠির কে দুর্নীতি তলব করেন তো ওই পত্রিকা থেকেও করেন, এটা তো একটা সোর্স। আমার কথা হলো যে বেনজির সাহেব যখন তার ভেরিফাইড ফেসবুক থেকে যে বক্তব্য দিলেন, এটা আমি পুরোটাই শুনেছি। তিনি তো অলমোস্ট সব ডিনাই করলেন যে তিনি তার কিছু নাই। তাহলে উনি কালের কণ্ঠ আর দৈনিক দেশ রূপান্তর দুটোই মামলা করে না কেন? সেখানে যে কথা ভেরিফাইড ফেসবুকে বললো সেটা রিজয়েন্টার দেয় না কেন? উনি তো জান না, উনি ডকুমেন্ট করবেন না, উনি যা বলেছেন ওটাকে কোনো এভিডেন্স হিসেবে দাঁড় করতে চান না। কারণ যদি কেস তো এখন ধরেন ব্যারিস্টার সুমন্ত মামলা করেই ফেলছে, সেও নাছর বান্দা। আপনি দেখেন ওই যে এক নেতা এমপি ছিল, ওই যে খেলোয়াড়, কি নাম বলে গেলাম, হ্যাঁ, তার তো বাড়ি থেকে বের করে ছেড়েছে, তাই না? আবার ওই হলো বাড়ি তো বাতিল হয়ে গেছে, বাড়ি তো খালাস। তারপর এসালামের বিরুদ্ধেও কিন্তু সে কোর্টে গেছে, সে এরকম চটকদারি কিছু করছে। তা আমি তাকে একটু ধন্যবাদ জানাই, অন্তত পক্ষে সে আপনার ব্যারিস্টার সুমন যাওয়ার ফলেই তো দুদক এখন বাধ্য হয়ে তদন্তে নামছে, চুনোপুঁটি ধরতে পারে। এবং আমি যেটা বললাম না অলিগার্ক, আমি নামও বলতে পারি কিন্তু বলবো না, এদের বিচার দুদক করার ক্ষমতা রাখে না, হ্যাঁ, ইভেন সরকারও রাখে না। দুদক তো দূরের কথা, সরকারও রাখে না, এমন পর্যায়ে তারা চলে গেছে। যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে আলোচিত মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম আর প্রতারণা। অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর সব তথ্য। তার আশ্রমে যেসব মানুষের মৃত্যু হতো তাদের সার্টিফিকেট দিত মিল্টন ও তার কর্মীরা। ভুলে ভরা সেসব মৃত্যু সনদে থাকতো চিকিৎসকদের ভুয়া সিল ও স্বাক্ষর। জালিয়াতের বিষয়টি স্বীকার করেছেন স্বয়ং ওই প্রতিষ্ঠানের সিনিয়র চিকিৎসক। মনিরুল ইসলামের রিপোর্ট। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা দান নিয়ে রাজধানীর মিরপুর ও সাভারের বিশাল ভবনে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম গড়ে জনপ্রিয় মিল্টন সমাদ্দার এখন সমালোচিত একজন। যমুনা টেলিভিশনের কাছে মিল্টন জানিয়েছিলেন তার আশ্রমে শত শত মানুষ থাকেন, কিন্তু সরেজমিনে দেখা যায় তার তথ্য মিথ্যা। এবার বের হলো আরেকটি ভয়ঙ্কর প্রতারণা। মিল্টন বিভিন্ন সময় মানুষকে তথ্য দিয়ে এসেছেন তিনি এ পর্যন্ত 700 মানুষকে দাফনের ব্যবস্থা করেছেন, যাদের অধিকাংশ মারা গেছেন তার আশ্রম থেকে। সেসব মানুষের ডেথ সার্টিফিকেট দেয় মিল্টনের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানটি। মিল্টন সমাদ্দার ও তার কর্মচারীদের লেখা 50টির মতো মৃত্যু সনদ হাতে এসেছে যমুনা টেলিভিশনের। এতে নজর দিলে দেখা যায় আশ্চর্য এবং হাস্যকর কিছু বিষয়। সনদে রোগীর শরীরের ডায়াগনোসিস বা পরীক্ষার রিপোর্টের জায়গায় লেখা অ্যাজমা, কিন্তু তার বানান ভুল। আবার মৃত্যুর কারণের জায়গায় লেখা স্ট্রোক প্যারালাইসিস, আসলে শব্দটি হবে স্ট্রোক, স্টক নয়। আবার অধিকাংশ রিপোর্টে লেখা আছে হিট স্ট্রোক, হিট এবং স্ট্রোক দুটি বানানই ভুল। সনদে চিকিৎসকদের প্রত্যয়নের জায়গায় দেখা যায় একজন সিনিয়র কনসালটেন্ট সেগুলো লিখেছেন, যার নাম ডাক্তার মাহিদ খান। যোগাযোগ করা হলে ডাক্তার মাহিদ নিজেই অনেকটা আকাশ থেকে পড়েন, জানান এগুলো একটাও লেখেননি তিনি, এ বিষয়ে কিছুই জানেন না। কোনো মাসে একবার বা 1-2 মাস পর ওখানকার রুগীর, গরিব রুগী বা অসুস্থ রুগীর সেবা করতে যাই। তো ওখানে যেহেতু আমি যাই, ওদের এখানে একটা সিল আছে। আমার যা মনে হচ্ছে যে আমি ওদের সাথে পরে কথা বলছি, আমার একটা নলেজে ছিল না যে এটা কে করলো। তো অস্বীকার করে বলে যে আসলে সেও জানে না, তারা ওখানকার যেসব স্টাফ আছে তারা অনেক সময় যে বিপদে পড়ছে, রুগী খবর দিতে পারে নাই, সেজন্য আমার সিলটা মাইটা তারা নকল একটা সাইন করে দিয়েছে। যে কজ অফ ডেথ আছে ভুল, আসলে তাতে বোঝা যায় একজন ডাক্তার লেখেন, এটা অন্য কেউ লিখছে। এ নিয়ে মিল্টন সমাদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান অজ্ঞাত রোগীদের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি নিতে চায় না, তাই নিরুপায় হয়ে এগুলো করেন তিনি। তারা তো অধিকাংশ হচ্ছে হাসপাতালে পাঠানোর মতো রোগী। হাসপাতালে পাঠান না কেন? কোন হাসপাতালে পাঠাবো আপনার কাছে প্রশ্ন। আমরা একটা হসপিটাল আমরা চুক্তি করে দেন, আমাকে একটু দেখাই দেন। সরকার দিতে নিবে, পঙ্গুতে নিবে, প্রাইভেট কোন হসপিটাল নেবে না। মিল্টন অবশ্য স্বীকার করেন তার আশ্রমে পরিচর্যা করা হয়, কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা নেই।
আমরা শুধু পরিচর্যা করি, আমরা কারো চিকিৎসা দিই না। আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিয়েছি যতটুকু প্রয়োজন, একদম খুব বেশি ভালো আছে যেটা বলবো না। চিকিৎসা ব্যবস্থা বা রোগ নির্ণয়ের কোনো মেশিন না থাকলে তাহলে প্রতিটি মৃত্যু সনদে কি এসেছিল তিনি তাহলে কিভাবে লেখেন? এসব প্রশ্ন এড়িয়ে যান মিল্টন। এদিকে মানুষের টাকায় গড়ে তোলা মিল্টন সমাদ্দারের আশ্রম নিয়ে নানা প্রতারণা ও জালিয়াতির তদন্ত করছে সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। তদন্ত শেষ করেই আনুষ্ঠানিক তথ্য জানানোর কথা বলেছেন কর্মকর্তারা। তো দর্শক, দেখলেন আজকের সেই ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।